যাদের গান শুনে আমি কিংবা আমাদের প্রজন্ম অথবা আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে সেখানে অন্যতম শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। কয়েকদিনের ব্যবধানে শেষ নিঃশ্বাস, আর একই দিন দুপুর আর বিকেলের ব্যবধানে তারা হয়েছেন চিরশায়িত। দর্শক, তিব্বত লাক্সারি সুপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আজকের আয়োজনে স্মরণ করব এই দুই শিল্পীকে। সাথে আছি আমি শাহরিন জেবিন, আর আমার আজকের অতিথি তিনজন আছেন শিল্পী। সামনে আছেন দূরবীন ব্যান্ডের শহীদ, আছেন সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার, এবং আমার পাশে আছেন সঙ্গীত শিল্পী কিশোর। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমরা শুরুতেই বলছিলাম যে দুজন শিল্পীর স্মরণে এই আয়োজন সাজিয়েছি। একই দিনে দুজন শিল্পীর প্রস্থান, এটা একটা সঙ্গীতের বড় ক্ষতি হয়ে গেল না? অনেক বড় ক্ষতি। এটা পূরণ করা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তাও জানি না পূরণ হবে কিনা, কারণ তারা বাংলাদেশকে এত বেশি দিয়েছে, তাদের সে পথ ধরে আমরা কিন্তু চলছি। তাদের মিউজিক, তাদের সুর, তাদের কণ্ঠ, জুয়েল ভাই আর শাফিন ভাই, এরা যেগুলো দিয়েছে জন্মদিন থেকে শেষ পর্যন্ত, অনেকগুলো গান মাঝখানে সব কিছু দিয়েছে। সবকটা গান এই যে আমি বলছিলাম যে প্রজন্ম থেকে প্রজন্মে যুগে যুগে আন্দোলিত করে চলছে। জয় ভাইয়া কি বলবেন এই জায়গাতে? আমাদের জন্য আমরা যারা 90s কিড, আমরা 90 দশকে যারা বড় হয়েছি, আমরা তো আসলে এই বাংলা রক এবং এই ধরনের গানের যেই গড়ে ওঠা বাংলাদেশে সেই সময়টায় বড় হয়েছে। তো আমরা আসলে তো ওনাদের গান শুনে বড় হয়েছি। সেটা শাফিন ভাই, বাচ্চু ভাই, জেমস ভাই, মাকসুদ ভাই, তো এরকম যারা আছেন তারাই আমাদের আদর্শ। জুয়েল ভাই প্রস্থান এক্স্যাক্টলি। আর জুয়েল ভাইয়ের ক্ষেত্রেও তাই জুয়েল ভাইয়ের মোস্ট অফ দ্য অ্যালবাম কিন্তু বাচ্চু ভাইয়ের করা ছিল। সো আমরা যারা ওই ধরনের গান শুনতাম, আমাদের কাছে অসম্ভব পছন্দের কণ্ঠ ছিলেন ওনারা, এবং ওনাদের গান আমাদেরকে গান গাইতে অনুপ্রাণিত করেছে। এবং পরের দিকে এসে যেটা হয়েছে, আমরা যখন গানে আসি, আমরা ভাগ্যবান যে আমরা ওনাদের সাথে সরাসরি মিশতে পেরেছি, ওনাদের স্নেহ পেয়েছি, ওনাদের গাইডেন্স পেয়েছি। তো সেই জায়গা থেকে ওনাদের এই চলে যাওয়াগুলি না আমাদের জন্য ছায়া সরে যাওয়ার মতো। আমাদের মাথার উপর যে ছায়াগুলি ছিল আস্তে আস্তে করে সেগুলি সরে যাচ্ছে। বাচ্চু ভাই চলে গেছেন, কদিন আগে খালিদ ভাই চলে গেছেন, শাফিন ভাই চলে গেলেন, জুয়েল ভাই চলে গেলেন। আমাদের জন্য আসলে এর সাথে কোপ আপ করা খুব কঠিন। শূন্যস্থানগুলো পূরণ যেমন হয় না, আবার সময়ের সাথে হয়তো সময় চলে যাবে, এগিয়ে যাবে, নতুন নতুন শিল্পীরা আসবে। এটা তো একটা বহমান নদীর মতো, সেটা হয়তো চলবে। কিন্তু আমরা যারা এর ভেতরে ছিলাম, আছি, ওনাদের গান শুনে বড় হয়েছি, আমাদের মধ্যে যেই ক্ষতটা সৃষ্টি হয় ওনারা চলে গেলে, সেটা আসলে পূরণ হবার নয়। আপনি কি বলবেন? এই যে বলছিলেন যে মাথার উপর থেকে একটা ছায়া চলে গেছে, এই ক্ষতিটা আসলে কি পূরণ হবে? ক্ষতি তো পূরণ হবেই না, এটা কখনো হয় না। যে যারা আমরা কেউ ছিল আমাদের প্রজন্মে, অনেকেই আছে যারা ডিরেক্টলি মিশেছেন শাফিন ভাই এবং জুয়েল ভাইয়ের সাথে, এবং যারা মেশেননি ডিরেক্টলি, তাদের মিউজিক দ্বারা ইনফ্লুয়েন্সড। তো সেক্ষেত্রে আমরা হয়তো লাকি, আমরা আজকে যারা আসছি এখানে আমরা ডিরেক্টলি তাদের সংস্পর্শে ছিলাম, তাদের সাথে কাজ করেছি। শূন্যস্থান আসলে পূরণ হয় না, শূন্যস্থান অন্য কেউ আসবে, বাট একজন শাফিন আহমেদ বা একজন হাসান আবিদুর রেজা জুয়েল আমরা পাবো না। এই যে আমি বলছিলাম যে শুরুতেই কিন্তু বলেছি, এবং আমরা এটা সবাই জানিও, যে ছোট থেকেই বেড়ে উঠেছি এই যে প্রিয় দুই শিল্পীর গানের সাথে। তো আপনাদের তিনজনেরও নিশ্চয়ই শৈশব কৈশোর কেটেছে এই শিল্পীদের গান শুনেই বেড়ে উঠেছেন। সেই গল্পগুলো একটু শুনতে চাই তিনজনের কাছ থেকে। কে আগে বলবেন? আমি প্রথমে বলি, প্লিজ। আমি তখন জাস্ট কলেজের, আমাদের মনে হয় কলেজের একটা প্রোগ্রাম ছিল, এটা 92-তে সম্ভবত। আমি কলেজ পার হচ্ছি, তখন একটা প্রোগ্রাম ছিল। তো মাইলসের একটা গান দিয়ে নতুন অ্যালবাম আসছিল, সেকেন্ড কি থার্ড অ্যালবাম সম্ভবত। কোন গানটা মনে পড়ছে কি? গানটা ছিল হচ্ছে কি, এই মাইলসের লাস্ট সেকেন্ড অ্যালবামের যে গানটা আর কি, অনেকগুলো তো ফিরিয়ে দাও। হ্যাঁ, সেকেন্ড অ্যালবাম, হ্যাঁ, প্রত্যাশা। হ্যাঁ, তো আমরা
মানে একটু যখন কলেজ ছেড়ে দিই তখন তো আসলে আমি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছিল, সিটি কলেজটা একটু বেশি প্রোগ্রাম হয়, জানে তখন প্রোগ্রাম বেশি হতো। তো তার 2 কি 3 মাস আগে একটা প্রোগ্রাম ছিল আমাদের, মাইলস গিয়েছিল সিটি কলেজে। তো মানে ওই যখন অ্যালবামটা আসছিল একটা মাইলসের একটা ক্রেজ তো তখন, মানে এই যে গানটা সবার ভেতরে, মানে সবাই শুনতেছে, বুঝলাম না, একটা পিকনিকের মতো ছিল, ওইখানেও মাইকের মধ্যে ওই গানটা বাজতেছে, ফিরিয়ে দাও। হ্যাঁ, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ঠিক আছে। তারপরে এই যে অনেকগুলো গানের ভিতরে আসলে অনেকগুলো গান তো সেজন্য বারবার মনে পড়ছিল না। তো যাই হোক, এই যে শুরু হওয়া, আচ্ছা, মানে 3 দিনও হয় নাই মনে হয় অ্যালবামটা এসছে, সবার মুখস্থ, সবাই গাচ্ছে, এই জিনিসগুলা, এই যে জিনিসগুলা, হ্যাঁ ক্রেজ, তো এগুলো তো ওনারা তৈরি করেছেন। শুনি বড় হওয়ার যে কথা বলছেন, তারপর আসি ভাই, আমাদের জুয়েল ভাইয়ের গানগুলো তো আসলে একটু স্লো প্যাটার্ন যাকে বলে। আপনি তখন তো একটা ক্রেজ, মানে ইন্টার পাস করেছি, ইন্টার শেষ করেছি অথবা ইউনিভার্সিটি যাওয়ার জন্য চেষ্টা করছি, তখন তো একটু রাত্রেবেলা একটু গান শুনতে ভালো লাগে। হ্যাঁ, ওই সময় কিন্তু জুয়েল ভাইয়ের গানগুলো প্রথম প্রেমের মতো। হ্যাঁ, আমি জায়গাটা আসতাম, ওই যে শাফিন ভাই ফিরে দাও গান শুনে কি মনে হয়েছে নাকি চাকা খাওয়া, এর আগে সদ্যই যে চাকা খেলাম, যদি প্রেমটা ফিরিয়ে দেয়। আমি বলি কেন, কি কারণে, যখন একটা কলেজ শেষ হয়, কলেজের ভিতরে তো অনেকগুলো স্মৃতি থাকে, হ্যাঁ, তাদের সঙ্গে তো যেই মেয়েগুলো পাশ করে চলে যায় তাদের সঙ্গে তো আর দেখা হবে না, ওই সময় এই গানগুলা জুয়েল ভাইয়ের একটা অ্যালবাম ছিল, অন্যরকম আবেদন তৈরি করেছে। কারণ কি কলেজ শেষ হওয়ার পরে এখন তো অনেক কিছু ব্যাপার আছে, আপনি মানে যোগাযোগ তো সবাই পেয়ে যায়, ঠিক আছে। তখন তো কিচ্ছু ছিল না, 92-তে তো কিচ্ছু ছিল না, তখন তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই মানে পরীক্ষা দেওয়ার পরে কাউকে বাইরে হতে দিচ্ছে না, বলে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, তখন তো পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো, ঠিক আছে। তো তখন তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। তো যে মেয়েগুলোর সঙ্গে আমাদের একটা বসে আড্ডা মারতাম, অথবা কাউকে ভালো লাগতো, তাদের সঙ্গে তো টেলিফোনও নাই, মোবাইলও নাই, হয়তো বলাও হতো না। না, একদম। তো সেই সময় গানগুলো আপনি বুঝতে পারেন, মানে এখন তো কেন বলছি, এই কারণে এগুলো কেন ভিতরে ঢুকে যায়, তখন কোনো অপশন ছিল না। হ্যাঁ, কবিতা বলেন, গান বলেন, সেগুলো ভিতরে ঢুকে যেত। এখন তো বেশি ওপেন, তো কে কোনটা কে নিবে বুঝে উঠতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু একটু ভিতরে ঢুকলে নিতে পারবে। আসলে আমার মনে হয় মাইলসের বা শাফিন ভাইদেরকে আমরা প্রথম যখন দেখি, আমারও একই ঘটনা। আমি 2003 সালে আইইবিতে পড়তাম চিটংয়ে, তখন মাইলস আসলো আমাদের কনভোকেশনে। ওনারা এসে দুপুরে 3 ঘন্টা সাউন্ড চেক করলো। তখন আমরা চিটাঙে টুকটাক গান টান করি, সো আমরা খুব কিউরিয়াস ছিলাম যে কী হচ্ছে এতক্ষণ সাউন্ড চেক। এবং সাউন্ড চেকটা তারা এমনভাবে করছিলেন, পুরো হল বন্ধ, আমরা তো যারা অর্গানাইজিং কমিটিতে ছিলাম এরকম 4-5 জন শুধু সাউন্ড চেক দেখছিলাম। তো তখন থেকেই তাদের যে ডেডিকেশনটা ছিল, আমরা যখন এর পরবর্তীতে যখন আমরা স্টেজে পারফর্ম করি, তো ওনারা আসলে ইন্সপিরেশন। আমার এখনও মনে পড়ে 3 ঘন্টা সাউন্ড চেক করার কারণেই সেই শো তারা 3 ঘন্টা করেছিল। এবং ইংলিশ নাম্বারস, রেইন বলেন, ক্যালিফোর্নিয়া বলেন, এগুলো থেকে শুরু করে ফিরিয়ে দাও তো আছে। সো ওই প্রথম দেখা কনসার্ট, ওই শাফিন ভাই, হামিম ভাইদের গাওয়া গান, এগুলো আসলে ভোলার মতো না, এগুলো থেকে আমরা শিখেছি। আর জুয়েল ভাইয়ের ব্যাপারটাও আমার কাছে যেটা মনে হয়, এত বিউটিফুল একটা টোন, টোনটা যে কোনো গানের মধ্যে পড়লে ওটা একটা অদ্ভুত মায়া সৃষ্টি হয়, শান্ত ডিভাইন একটা ব্যাপার। উনি মানুষটা যেমন ছিলেন, ওনার ভয়েস টোনটাও এরকম ছিল। সো আসলে তারা স্মৃতিতে থাকবেন, ভালোবাসে থাকবেন, শ্রদ্ধায় থাকবেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার শৈশব কৈশোর এই যে প্রিয় শিল্পীদের গানের সাথে যে কেটেছে, সেই গল্পটা একটু শুনতে চাই। আমি একদমই যখন ক্লাস 1-2-তে পড়ি, তখন থেকে আমার মূল প্যাশন ছিল হচ্ছে গান। আমি পরীক্ষায় ভালো করলে একটা জিনিসই বাসায় চাইতাম, ক্যাসেট। আচ্ছা, আমি ওই এক এক আমার উইকলি টেস্ট হতো, উইকলি টেস্টে কিছু ওই যে গ্রেড থাকে না, সবচেয়ে ভালো করলে গিল্ড কার্ড দিত। তো আমার মনে আছে গিল্ড কার্ড যদি পেতাম তখন আমার জন্য একটা গিফট বরাদ্দ থাকতো। তো আমি সবসময় মনে আছে আমি ক্যাসেট কিনতাম, 35 টাকা ছিল তখন ক্যাসেট। তো ওই ক্যাসেট শুনে শুনে ওয়াকম্যানে কিংবা রেকর্ড প্লেয়ারে তো এই গানের প্রতি প্রেম। তো তখন আসলে যে বয়সে ছিলাম, তখন শহীদ ভাইয়ের মতো আসল প্রেম তো জাগে নাই, কিন্তু গানের প্রেমটা ঠিকঠাকই তখন ছিল। এবং যেটা হয় ওই সময় মাইলসের বিষয়টা কি, মাইলস ওয়াজ আ ট্রেন্ড সেটার ইন মানে এভরি সেক্টর ইন ব্যান্ড মিউজিক, শুধু মিউজিক্যালি না, ওনাদের যে স্টাইল, ওনাদের যেই পারফরমেন্স,
সবকিছুতেই কিন্তু প্যাটার্নটাই একটু ইভেন ইন অন্যরকম ড্রেস আপ বাংলাদেশে ওই যে ফেড জিন্স পরা, ছেঁড়া জিন্স পরা, এটা কিন্তু ওই যে মাইলসের প্রথম অ্যালবামে এবং দেখি ওই যে ওনার ছড়ায়। মাথায় হ্যাট একদম ব্ল্যাক Exactly, ড্রেসে exactly. থাকা। তো মাইলসের এই বিষয়গুলো তো ছিলই। আর জুয়েল ভাইয়ের ক্ষেত্রে জুয়েল ভাই আমি একটা ইন্টারভিউ করেছিলাম বাচ্চু ভাই মারা যাবার পর। বাচ্চু ভাইকে নিয়ে জুয়েল ভাই বলছিলেন, আচ্ছা, জুয়েল ভাই বলেছিলেন যে উনি অ্যাজ এ মিউজিশিয়ান, কারণ ওই সময়টা তো আসলে একদম রক মিউজিকের একটা স্বর্ণ সময়, বাংলাদেশের সব ব্যান্ডসরা কাজ করছে। তো এর মধ্যে আবার তখন আবার একটা এরকম শ্রোতা শ্রেণীও ছিল যারা আধুনিক বাংলা গান করছেন খুব ভালো, এই যে বিশ্বদা, তপনদার, এরকম আরেকটা জনরা। তো জুয়েল ভাই বলেছিলেন আমাকে, বাচ্চু ভাই আমার জন্য গানগুলো এমনভাবে তৈরি করেছিলেন, আই ওয়াজ বিটুইন দিস টু জনরা, একটা থিন লাইনের উপর। আমি এমন গান করতাম যারা রক মিউজিক পছন্দ করছে তারাও আমার গান পছন্দ করত, যারা এই যে ওরকম রক মিউজিক ফ্যান না কিন্তু একটু মেলোডিয়াস গান পছন্দ করেন, আমাদের আধুনিক গান হিসেবে যারা গাইতেন তারাও আমাকে পছন্দ করতেন। আমার গানগুলি বাচ্চু ভাই এভাবেই তৈরি করেছিলেন, কারণ আমার ভয়েসটা ওরকম ছিল। তো জুয়েল ভাইয়ের বিষয়টাও তাই। জুয়েল ভাইয়ের গান ওয়াজ লিরিক্যালি ভেরি রিচ, মানে ওনার লিরিক যারা লিখতেন, আলাদ ভাই লিখতেন, বাচ্চু ভাই নিজে লিখতেন, সব কিছু মিলিয়ে যেটা আমরা একটু আগে বললাম, জুয়েল ভাইয়ের ক্যারেক্টারিস্টিক্স এরকম ছিল, খুব সৌম্য শান্ত একজন মানুষ। উনি প্রচুর ইভেন্ট করতেন, কিন্তু ইভেন্টে তো অনেক ক্যাওস লেগে থাকে, উনি ঠান্ডা মাথায় থাকতেন। জুয়েল ভাই কিন্তু খুব ঠান্ডা মাথায়। আর আমার যেটা হচ্ছে, আমি জুয়েল ভাইয়ের সাথে আমার সখ্য গড়ে ওঠে আসলে গত 4 বছর অনেক বেশি। আমরা যখন সংগঠন করতে আসি, সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জুয়েল ভাই সহ-সাধারণ সম্পাদক ছিলেন, আমি সাংগঠনিক সম্পাদক। সো আমাদের সাংগঠনিক সব কাজকর্মে কিশোর আছে। জুয়েল ভাইকে নিয়ে অনেক কথা হচ্ছে, শাফিন ভাইয়েরও অনেক স্মৃতিচারণায় শুনছি অনেক গল্প। জুয়েল ভাইয়ের একটা গান শুনবো নাকি আপনার থেকে প্লিজ? আমি জুয়েল ভাইয়ের এই গানটা গাই। জুয়েল ভাইয়ের একটা সময় মনে আছে, ওনার যখন এটা ওনার সেকেন্ড অ্যালবাম এক বিকেলে, আচ্ছা, এই অ্যালবামটা বের হওয়ার পর হয়ে গেছিল ওনার নাম যে এক বিকেলে জুয়েল, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অন্য জুয়েলও ছিলেন। আচ্ছা, তো সেই গানটা আমি করি। সেদিনে এক বিকেলে তোমার চোখে জল দেখেছি, সেদিনে এক বিকেলে তোমার চোখে জল দেখেছি, সে কথায় আমি কতরা একা একা ভেবেছি, আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি, সে কথায় আমি কতরা একা একা ভেবেছি, আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি, সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি। আসলে গানটা সুন্দর, আপনার কণ্ঠে শুনতেও ভালো লাগছিল। শাফিন ভাই, জুয়েল ভাইকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমি যদি একটু শাফিন ভাইয়ের একটা গান শুনতে চাই, শহীদ ভাইয়া প্লিজ। মানে পছন্দের একটা, মানে এই গানটা শুনলে না কেমন জানি, মানে আমি না এত টাচি, হ্যাঁ ভেঙে চুরে যায় এমন একদম, মানে জানি না, মানে আমি কি গেস করতে পারছি গানটা কোনটা? কত স্বপ্ন ছিল, একদম আমি এটাই ভাবছিলাম। কত স্বপ্ন ছিল দু চোখে, কত আশা ছিল এই বুকে, কত প্রেম, কত কথা, কত হাসি গান, সেই হাসি নেই তো আর, হয়ে গেছে ম্লান, কত স্বপ্ন ছিল দু চোখে, কত আশা ছিল এই বুকে, কত প্রেম, কত কথা, কত হাসি গান, সেই হাসি নেই তো আর, হয়ে গেছে ম্লান, কত স্বপ্ন ছিল দু চোখে। অসাধারণ, অসাধারণ গানটা শুনতে লাগলো। কিশোর ভাই, আপনার থেকে আমি শাফিন ভাইয়ের একটা গান
তার সঙ্গীত আয়োজন করেছিলেন আপনি, সেই কাজের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। এটা ছিল আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম আসিফ আচ্ছা। ইকবাল ভাইয়ের লেখায় ঐশ্বর্য প্রজেক্টটার নাম ছিল। মানে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পীরা কাজ করেছেন, গান গেয়েছেন, আমি মিউজিক করেছি অনেকগুলো গানে, প্রায় 8-9টা গান। আব্দুল হাদি স্যার, কুমার বিশ্বজিৎ স্যার, তারপর বাপ্পা মজুমদার দাদা, সামিন আপা, ওনারা সবাই কাজ করেছেন। ওখানে শাফিন ভাইয়ের জন্য একটা গান। তো আসলে প্রথম অভিজ্ঞতাটা খুব মজার, জানি না বলাটা কেমন হবে। শুনি না ফানি please। স্টোরি আসলে, কিন্তু কারণটা হচ্ছে স্মৃতির পাতায় থাকা একটা স্টোরি। আসিফ ইকবাল ভাই আমাকে একটা লিরিক পাঠালেন, লিরিক পাঠিয়ে বললেন, কিশোর আমার মনে হচ্ছে লিরিকটা শাফিন ভাইয়ের জন্য করলে কেমন হয়। তো যেটা শহীদ ভাই বলছিলেন, শাফিন ভাই শুনলে প্রথমে ফিরিয়ে দাও মাথায় আসে যে ওই টোনটা, ওই ক্যারেক্টারটা ভয়েসের। আচ্ছা, তা আমি একটা ডেমো করে, আচ্ছা না, একটা গান যখন একজনের জন্য করি, তার চেহারাটা বা উনি কিভাবে গানটা করেন, ওনার স্টাইলটা, গায়কিটা একটু স্টাইলিংটা follow করা। ফলো করে অনেকগুলো গান শুনলাম। আগেই শোনা ছিল, আবার শুনেছি, শুনে ওই স্টাইলের একটা গান, ওই স্টাইল বলবো না, হয়তো ওনাকে মাথায় রেখে একটা গান ওনার করা, কণ্ঠটাকে মাথায় রেখে কণ্ঠটাকে একজন ধারণ করে গায়কই থাকে এক এক রকম। আচ্ছা, আচ্ছা। একটা গান ডেমো করলাম। ডেমো করে উনি যেভাবে আমি গান, শুনেছি demo। ওই স্টাইলে একটু চেষ্টা করে গাইলাম যে শাফিন ভাই গাইলে গানটা কেমন লাগতে পারে, ফর প্রজেকশন আর কি, যেমন কেমন লাগবে আফটার যদি শাফিন ভাই আসলেই গান, ইটস এ কাইন্ড অফ ড্রিম কাম ট্রু না। তো গানটা করলাম, ডেমো করে আমি আসিফ ভাইকে পাঠিয়েছি। তো পাঠানোর, আমি আসিফ ভাইকে পাঠিয়েছি আসিফ ভাই শোনার জন্য। আচ্ছা, ঠিক ঘন্টাখানেক পরে দিকে আমার ফোনে একটা কল, তো হোয়াটসঅ্যাপে কল আসলো। হোয়াটসঅ্যাপে তো ছবি থাকে, আমি দেখলাম একটা হেড পরা মানুষ, চোখের চশমা, দেখে আমি বুঝলাম এটা শাফিন আহমেদ। আচ্ছা। এর আগে আমার সাথে শাফিন ভাইয়ের কোনোদিন কথা হয়নি, দেখা হয়েছে, সালাম আদান প্রদান হয়েছে, এতটুকু। আমি তো চিন্তা করলাম শাফিন ভাই কল দিয়েছেন মানে নিশ্চয়ই আসিফ ভাই গানটা শোনাই দিচ্ছে ওনাকে। আই ওয়াজ সো স্কেয়ার্ড যে মানে আমি তো তাকে একটু মিমিক করে গানটা ডেমো করেছিলাম। তো উনি ফোন দিয়েছেন, উনি একটু যেভাবে কথা বলেন, হ্যাঁ কিশোর বলছো, আমি বললাম, হ্যাঁ বলছি। ভাই আপনি আমাকে ফোন করেছেন, আই এম সো গ্রেটফুল। তো উনি বলছেন যে তোমার একটা ডেমো শুনলাম, গানটা আমার খুব পছন্দ হয়েছে, বাট এই ডেমোটা কাউকে শোনাবে না। আমি বললাম ভাই আমি সো সরি, আমি আসলে আপনাকে একটু ফলো করে গানটা গেছি যে আপনি গেলে কেমন লাগবে। তো উনি তখন বলছিলেন না ইটস অল রাইট, বাট এই গানটা কাউকে শোনাবে না, আমি কিন্তু এই গানটা গাইবো। তারপর আমার এখনও মনে আছে ই ওয়াজ সো ডেডিকেটেড, যে গানটা যখন ভয়েস দিলেন উনি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভয়েস দিয়েছেন। আসিফ ভাইও ছিলেন সেখানে, আমরা একসাথেই ছিলাম। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট বেস গিটারিস্ট, আমরা সবাই জানি বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট। One of the best players। উনি গানটা গাইবার পর আমাকে বললো বেস লাইনটা কি তুমি করেছো সিকোয়েন্স? আমি বললাম জি ভাইয়া। বললো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি তোমার বেস লাইনটা সিকোয়েন্স করে দেবো? আমি তো বলছি বলে কি, ইটস এন অনার ভাইয়া, প্লিজ করে দেন। তো উনি নিজেই গানটা বেস লাইন করে আমাকে পাঠিয়েছেন পরে। এরপরে আরও বিভিন্ন সময় কাজ নিয়ে কথা হয়েছে। তো এটা আসলে ওনারা যে লিজেন্ড হয়েছেন এই জন্যই হয়েছে। সো এই অভিজ্ঞতাটা আমার আসলে আমি কোনোদিন ভুলবো না। আমি যদি ভুল না করি 2005 সালের দিকে আপনার নির্ঝর ব্যান্ডের কোনো একটা কনসার্টের আয়োজন করেছিলেন শাফিন ভাই, এবং যদি আমি আরও ভুল না করি তাহলে সেই প্রোগ্রামের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও তিনি ছিলেন। মানে বিষয়টা ছিল এরকম, শাফিন ভাইয়ের সাথে আমাদের ইন্টারাকশনটা একদম ওই সময় থেকে। আমি যখন ব্যান্ড শুরু করি, নির্ঝর আমার ব্যান্ড 2000 থেকে কাজ যখন শুরু করি, 2002, 3, 4 ওই সময়টাতে মানে হি ওয়াজ ওয়ান অফ দেম যারা কিনা আমাদের ওভাবে আমরা গাইডেন্স পেতাম। তো শাফিন ভাই আমাদের গান পছন্দ করতেন, আমরা ডেমো বানালে শোনাতাম। ইভেন আমরা তখন তো খুব কম ব্যান্ড শো হতো, কিন্তু ব্যান্ড শো হওয়ার একটা চল ছিল। এরকম মনে আছে আমরা হয়তো 18-এ একটা ব্যান্ড শো করলাম, ইয়াং নতুন ব্যান্ডদের নিয়েছিল, আমরা ওটার ভিডিও কালেক্ট করে ভাইয়াকে দেখাতাম। ভাইয়া সাউন্ড, মিউজিক এবং অ্যাপিয়ারেন্স, মানে উনি কিন্তু এই টোটাল জিনিসটা একটা প্যাকেজ, শুধু গান না, মানে আমাদের লুক কেমন হচ্ছে, আমরা কেমন পারফর্ম করছি অন স্টেজ। তো ওইরকম সময় শাফিন ভাই আমাদেরকে এক সময় উনি শোটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। মানে ইয়ামাহা মিউজিক ছিল তখন গুলশানে, আমরা করেছিলাম, আর আমাদের পরে মেহরিন আপা ছিলেন। তো এবং শোটা ছিল আনপ্লাগ, যেহেতু একটা ছোট ভেন্যু এবং খুবই কোজি একটা এনভায়রনমেন্টে সব ক্রাউডরা আছে। সো শোটা ফুল প্লাগড ছিল না, আনপ্লাগ শো ছিল, অ্যাকোস্টিক গিটার, অ্যাকোস্টিক ড্রামস, সব কিছু অ্যাকোস্টিক। তো আমরা তো নতুন ব্যান্ড, আমাদের জন্য আসলে অ্যাকোস্টিক সাউন্ড লাইভে করাটা একদমই নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো শাফিন ভাই সেটা তো বুঝতে পারছিলেন। মানে উনি বিষয়টা এমন না যে একটা নতুন ব্যান্ডকে প্রমোট করলাম, একটা শো অ্যারেঞ্জ করে দিলাম, শুধু সেখানে উনি ক্ষান্ত থাকেন নাই। আমরা হঠাৎ করে দেখলাম সাউন্ড প্যানেল, হ্যাঁ সাউন্ড প্যানেলে যিনি ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার, ওনাকে জাস্ট একটু সরিয়ে দিলেন, শাফিন ভাই গিয়ে দাঁড়ালেন। উনি এক এক করে আমাদের সব কিছু, আমার কি দরকার, আমার ভয়েসটা ঠিকমতো পাচ্ছি কিনা, বা ওইটা গাইড করছেন, জয়ের চেয়ে বেশি ভয়েস তুমি মনিটরে নিও না,
মানে আমাদের যেটা হয় তখন তো একদম নতুন, বলে একটু ভয়েস তুমি বেশি নিও না, বেশি নিলে তখন সাউন্ডটা আসলে ঠিক থাকবে না, অন্যরা লাউড হয়ে যাবে। তো এই জিনিসগুলি শেখা যায় তো আসলে ওনাদের কাছে, ওনার তখন একটা 20-30 বছরের এক্সপিরিয়েন্স। সো ইট ওয়াজ আ গ্রেট মোমেন্ট। এবং আমার মনে আছে আফটার দ্য শো উনি আমাদের ফুল ব্যান্ডস কিনে আলাদা বসলেন একটা রুমে, কার কি ভুল বা কার কি ঠিক সব কিছু বললেন। এবং আই ওয়াজ সো লাকি, আমার মনে আছে সবাইকে বলার পর আমি বললাম ভাই আমাকে কিছু বললেন না? সামনে বলছে ইউ আর সুপারব জয়। আমার ওই যে মানে কি বলবো এক ধরনের কনফিডেন্স, মানে শাফিন ভাইয়ের মতো একটা পারফেকশনিস্ট লোক, এবং পরের 1-2 মাস প্র্যাকটিসে আমি তো মানে আমাকে শাফিন ভাই বলছে ইউ আর সুপারব। হ্যাঁ, তো মানে তো এই ধরনের যে এনকারেজ করা বা এক ধরনের, ইভেন আমার মনে আছে শাফিন ভাই ওয়াজ আমাদের বলেছিলেন আমাদের ব্যান্ডের ফার্স্ট অ্যালবাম উনি রিলিজ করবেন, মানে উনি একটা রেকর্ড লেভেল করার প্ল্যান সেই সময় করেছিলেন ব্যাক ইন 2005। সেটা উনি অনেক পরে সেই যে 2018-19 দিকে নিজের কিছু প্রোডাকশন করেছিলেন। কিন্তু ওই সময় উনি বলেছিলেন দ্য ফার্স্ট অ্যালবাম উইল বি নির্ঝরের যে আমাদের ডেবু অ্যালবাম সেটা। কিন্তু পরে সামহাও যে কোনো কারণেই হোক ওনার ওই প্রজেক্টটা আর হয় নাই, দেন আমরা অন্য লেভেল থেকে অ্যালবাম রিলিজ করি। মানে ওনাদের কাছে শেখার অনেক ছিল। আমি এই যে আমরা যে স্টেজে এখন আমার যে সেট লিস্ট পায়ের নিচে রেখে গান গাই, এটা আমার মাইলসের প্র্যাকটিস প্যাড দেখে, মাইলসের শো দেখে আমি শিখছি। মানে এইটা অনেক কিছু আছে যে থাকে না আমরা তো কি গান গাবো, মানে ওনারা একদম কিন্তু অল সেট, ইউ ক্যান চেঞ্জ ইট, বাট এই যে প্রফেশনালিজমটা, এই যে আমার পায়ের নিচে যে সেট লিস্ট থাকবে, এবং শুধু আমার পায়ের নিচে না, মানে ভোকালিস্টের না, প্রত্যেকটা মেম্বারের নিচে, এটা খুব ছোট জিনিস সারা পৃথিবীতে করে, কিন্তু এই ধরনের খুঁটিনাটি জিনিস। এবং ওনারা এত প্র্যাকটিস করতেন, মানে দেখে নিজেদের তখন মনে হতো মাইলস যদি সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করে, আমার তো সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করা উচিত। মানে আমরা তো আসলে ফাঁকিবাদ সিরিজের তো তো ওনাদের কাছ থেকে এই জিনিসগুলো শেখার আছে ওনার। এবং শাফিন ভাই ওয়াজ সো প্রফেশনাল। আমরা উনি কিছু অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন, ওনার উপস্থাপনা আমি 2-3টা অনুষ্ঠানে গিয়েছি, ওখানেও উনি ওরকম মানে খুবই সিরিয়াস হোমওয়ার্ক করে এসছেন। জয় আমি দেখলাম তোমার এই গান রিলিজ হয়েছে অমুক দিন, এখন কি করছো, নতুন কি গান আসছে, মানে দরকার নাই। শাফিন ভাই তো আমাদের মানে আদর্শ, উনি প্রশ্ন করবেন এটাই অনেক বেশি, কিন্তু উনি কিন্তু এই প্রশ্ন যখন উনি যখন উপস্থাপক, তখন একজন উপস্থাপকের যে দায়িত্ব, যেটা হয়তো এখন আমাদের দেশে 80% উপস্থাপক করেন না, কিন্তু উনি ওরকম জায়গায় পৌঁছিও কিন্তু আমাদের মতন ছোট ছোট মানুষদের ইন্টারভিউ নিতে গিয়ে হোমওয়ার্ক করে আসতেন। সো মানে উনি আসলে সবসময় অন্যরকম। শহীদ ভাইয়ের ঝুলিতেও নিশ্চয়ই শাফিন ভাইকে নিয়ে অনেক মেমোরিজ আছে। আমি যদি একটু ধরিয়ে দিতে চাই যে সম্ভবত ফ্যান্টাসি কিংডমের কোন একটা প্রোগ্রামের পরে একটা মেমোরি আছে, সাথে অন্য কোনো কিছু যদি থাকে একটু শেয়ার দিবেন। প্রথম পরিচয়টা হচ্ছে কি, আমি ধানমন্ডি বেস, আমাদের ব্যান্ডটাও ঘরে উঠেছিল ধানমন্ডি থেকে। মানে ধানমন্ডি লেগে গেলে সন্ধ্যায় আড্ডা দিতে গেলে শহীদ ভাই দেখা পেতাম। হ্যাঁ, একটা সময় সিরিয়াসলি এখনো ওই দিনও জয় ভাই যাচ্ছিল মনে, আমি ডাক দিছি, এই জয় ভাই কই যাচ্ছেন। তো অনেক বছর আগে ওখানে কিছু বাস্তুহারা শিশুদের কিছু স্কুল আছে। আমি যেহেতু ধানমন্ডিতে অনেক বছর, ওখানে এদেরকে হেল্প করতে হয়। হঠাৎ করে পোলাবেন বললো যে ভাই আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি তো এগুলো দেখেন, কিন্তু আপনার কিছুক্ষণ গিটার টিটার বাজিয়ে গান করে দিতে হবে। তো সারাদিন ওরা পথ শিশু যারা আছে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠান করে লাস্টে দিয়ে বললো গান শুরু করতে হবে। তো আমি একটা গিটার আর একটা ছেলেও সঙ্গে একটা কাহন টাইপের একটা বাজাচ্ছে, গান করছি। হঠাৎ সামনের সারি দিয়ে আইসা উঠলো শাফিন ভাই, অনেক আগের ঘটনা এটা। শাফিন ভাই, এখন আমি তো তখন তো শুরু করেছি মাত্র, মানে ঢাকা শহরে শুরু করা আর কি যাকে বলে। তো আমি তার মধ্যে এমন একটা অভিজ্ঞ মানুষ সামনে এসে অভিজ্ঞ মানে যার গান শুনে বললাম না, মানে রাতের মানে ঘুমাতে গেলে একটা শুনতে হতো, সে সামনে আমি গান করছি, আমি তো স্টপ হয়ে গেছি প্রথমে, কিছুক্ষণ পর আবার নার্ভাস লাগছে না তখন? নার্ভাস না, আমি স্টপ মানে কমপ্লিট ওনাকে দেখে। উনি শুধু বললো এরকম, তার উনি তো খুব মোডে একদম ক্যাপটা দিয়ে আসছে। হ্যাঁ, এবং উনি দেখতে মোডি ছিলেন, অনেক স্মার্ট একটা মানুষ। আমি বলছি জলি মাইন্ডেড, মোডিরও কিছু ব্যাপার আছে। আমি পরে বলছি, উনি শেষ করলো, শেষ করার পরে আমি শেষ করে আবার ওদের একটা ছোট্ট একটা প্রোগ্রাম আছে বাচ্চাদেরকে নিয়ে, আমি সামনে গেলাম, উনিও আসতেছে, মানে বাচ্চাদেরকে করবে। তো ওনাকে আমি যেটা করি আমার পক্ষ থেকে বিনয়টা, ওনাকে আমার এত বড় মানুষ একটা আমার সামনে আসছে, আমি একটু পায়ে ধরে সালাম করার আমার জন্য মনে হয়েছে আমি করব। উনি বললো যে শহীদ তোমার একটা গান আমার ভালো লেগেছে, হঠাৎ করে বললো। আমি যে কোন গান, আমি তো বইয়ের মধ্যে আমার গানই ভুলে গেছি, কারণ ওনাকে দেখে তো আসলে সত্যি কথা, এরকম একজন স্টারকে দেখে ওনার সামনে গান করে আবার ওনার সামনে যাওয়াটা একটা বিষয় তো তখন, এটা অনেক বড় একটা। তারপরে শেষ করার পরে ওনাকে গাড়িতে পর্যন্ত তুলে দেওয়ার জন্য, যেহেতু ধানমন্ডি আমাকে একটু
ওনাকে গাড়িতে সম্মান তো দেখাতে গাড়িতে বসে তুলে অনেক কথা বলতে 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 গাড়িতে বলে যে একটু বসো, আমি একটা ফুচকা খাবো। আমি বসলাম, আমি ফুচকা নিয়ে আসলাম, খাওয়ালাম, অনেক কথা বললো। মানে আমার ব্যান্ডের কয়েকটা গান শুনেছেন, কীভাবে গানগুলো আরও বেশি ভালো করতে হবে, জয় ভাই যেভাবে বলেছেন ঠিক আমাকে বললো যে তোমরা কোনো শো করতে, আচ্ছা এটা গেল শোর করার কথা পরে আসছি। তারপরে একবার আমি লাস্ট দিকে ফ্যান্টাসি কিংডমে মাইলস ভাইয়ের আগে আমরা একটা গান করেছি, শামীম ভাই ছিল, শুনলো, শেষ করে প্রোগ্রাম শেষ, আমিও যেহেতু মাইলস গান করবে মাইলসের অনুষ্ঠান দেখে আমি যাব, আমার ব্যান্ডের সবাইকে বললাম যে পরে যাব, আমরা চাট করে চলে যাব না। আমি একটু নিয়ম হচ্ছে আমার একটা ব্যান্ডের প্রোগ্রাম হলে ব্যান্ডের লাস্ট ব্যান্ড পর্যন্ত আমরা ব্যান্ডের সদস্যরা দেখি তাদের পারফরমেন্স কি, তারা কিভাবে গান করছে, তারা কে গিটার ভালো বাজাচ্ছে, কে বেস ভালো বাজাচ্ছে, এগুলো আমি ইচ্ছা করে হলে আমাদের ব্যান্ডের পোলাপেনদেরকে বসায় রাখি, আমি শুনে যাই। যেহেতু এখানে মাইলস আমি কমপ্লিট করে চাট করে চলে যাই না, আমি কমপ্লিট করে তারপর চলে যাচ্ছি। হঠাৎ করে দেখলে যে যেহেতু আমার গাড়ি আছে, আমার গিটারিস্ট যারা আছে যে ওদের গাড়ি ছিল না, তো অ্যারেঞ্জার গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়িতে আসছে না। শাহিন ভাই গাড়িতে উঠতে গিয়ে আবার এসে বলে কি শহীদ তোমার গাড়ি, আমি যে আমার গাড়ি আছে কিন্তু আমার, বলে তো আমি তো যেতে পারবো না, বলে যে ছেলেদেরকে গাড়িতে না তুলে কেমনে যাবো, আমি বলি আমিও তো যেতে পারছি না, বলে দাঁড়াও তুমি, আমি অ্যারেঞ্জারদেরকে ফোন দিচ্ছি। এই যে ম্যানেজার ছিল ওনাকে বলে এই নামটা ভুলে গেছি, ওই ম্যানেজারের নাম্বার দাও, আমি শাফিন আহমেদ বলছি, এক্ষুনি এই ইয়ারা দাঁড়িয়ে আছে, আমাদের ছোটো ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এদেরকে গাড়ি তোলার ব্যবস্থা। আমি দাদা ভাইয়া আপনি উঠে যান, গাড়িতে উঠে যান। আরে না, আমি তো ভাবতেই পারি না, কারণ এক তো মুখ নিয়ে চলেন, এত বড় একজন ব্যক্তি, লিজেন্ড মানুষ, তিনি আবার তার দাঁড়িয়েছিলেন যতক্ষণ পর্যন্ত আমার পোলাপাইনগুলো গাড়িতে উঠে নাই এবং অ্যারেঞ্জারের গাড়ি আসে নাই, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। তারপর উনি গাড়িতে যাচ্ছেন, বলে তোমার সঙ্গে আরো কথা আছে, তুমি আমার বাসায় আসবা নাকি স্টুডিওতে আসবা, আমাদের প্র্যাকটিস পেটে আসবা। উনি বলছেন আমি সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করি, উনি যে বললেন। তা আমি বললাম যে ওনার কথা অ্যাকুরেট আমি কথা বলছি, আমি পোলাপেনদেরকে বলছি দেখছো, উনি যদি 3 দিন করে আমাদের 1 সপ্তাহ করা উচিত ব্যান্ডের প্র্যাকটিস, ঠিক আছে? তো এই কথাগুলো যে জয় ভাই বললো, মানে আমাদের ওনারা যেইগুলো শিখিয়েছেন, আমি পদে পদে করি। আমি কোনো একটা মিউজিশিয়ান দাঁড়ায় থাকলে, ভাই তোমার কোনো গাড়ি নেই, অনুষ্ঠান শেষ হওয়ার পরে আসলে অগ্রজদের কাছ থেকে কিন্তু অনুজরা শেখে। আর এমন আরো অনেক গল্প বাচ্চু ভাইও কিন্তু আমাকে দেখিয়েছিলেন, আমি সেগুলো আজকে শুনবো। কিশোর ভাই, আপনার কাছ থেকে একটা শাফিন ভাইয়ের একটা গানের সাথে সেই গানটা হবে নাকি, যে শেষ যে গানের গল্প করলেন? চেষ্টা করতে পারি, প্লিজ। তুমি আজ সুখে হারাও, আমি হারিয়ে কাঁদি, তোমার উচ্ছল দিন আমি স্মৃতিতে বাঁধি। ও তুমি আজ সুখে হারাও, আমি হারিয়ে কাঁদি, তোমার উচ্ছল দিন আমি স্মৃতিতে বাঁধি। নিয়ে যাও তুমি অসহায় রাতগুলো বেদনারে আকার, দিয়ে যাও তুমি সেই দিনগুলো আর অন্ধ আবেগ আমার। ও নিয়ে যাও তুমি অসহায় রাতগুলো বেদনারে আকার, দিয়ে যাও তুমি সেই দিনগুলো আর অন্ধ আবেগ আমার। আপনাদের তিনজনের কাছ থেকে জানতে চাই যে শেষ কবে কার সাথে দেখা বা কথা হয়েছিল সেই গল্পটা। জুয়েল ভাইয়ের সাথে আমার যোগাযোগ থাকতো, যে বললাম আমরা সংগঠনের কারণে। আমার মনে আছে লাস্ট আমি মার্চে যখন কলকাতা যাই একটা কাজে, তখন জুয়েল ভাই একবার নক দিলেন ওনার একটা ওই যে ওষুধ আনার জন্য, কিন্তু আমি চলে আসবো, ওনার ওষুধটা আসতে দেরি হবে বলে আমার আর আনা হয় নাই। পরে যোগাযোগ থাকতো। আমার একটা খুব দুঃখ থেকে যাবে, জুয়েল ভাই এবং শাফিন ভাই দুজনের সাথে আমার গান করার কথা, জুয়েল ভাইকে গানটাও পাঠিয়েছিলাম। জুয়েল ভাই অসম্ভব পছন্দ ছিল, শহর নিয়ে একটা গান আমরা প্ল্যানও করেছিলাম যে আমরা হেঁটে হেঁটে ভিডিও করব ঢাকার বিভিন্ন জায়গায়। তো জুয়েল ভাই যেটা করতেন, জুয়েল ভাই যেহেতু একটু অসুস্থ ছিলেন, উনি তো জানেন ওনার 100% কী, উনি বললেন জয় একটু ওয়েট কর, আমি একটু পরে গাই, মানে আর একটু ভালো অবস্থায় গিয়ে গাই। আর আমিও আসলে ওই প্রেশারটা দিতে চাই না অ্যাজ অ্যান আর্টিস্ট, যে ভাই আপনি গিয়ে দেন, আপনি যা গাবেন ওটাই ঠিক। আসলেও তাই, উনি
গাইলে ওটাকে আলটিমেটলি যা হতো দ্যাট ওয়াজ গুড এনাফ। কিন্তু উনি ওনার শিল্পী হিসেবে ওনার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, উনি হয়তো চাইতেন আর একটু সুস্থ অবস্থায় ভালো অবস্থায় গাইতে। তো সেই গানটা করা হয় নাই, শহর নিয়ে একটা গান। আর জুয়েল ভাইয়ের সাথে এই যে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হতো, আমাদের বিভিন্ন জায়গায় আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে যেতাম, সেগুলি নিয়ে আলাপ হতো। তো সেটা আলটিমেটলি, কিন্তু জুয়েল ভাই গত 2-3 মাস ধরে কারোর সাথে যোগাযোগ করতেন না। আমার মনে আছে আমি 15 দিন আগেও হবে, 2 সপ্তাহ আগেও হবে, অনেক দিন ভাইয়ের সাথে যোগাযোগ নাই। আমি ভাইকে টেক্সট করেছিলাম, ইউজুয়ালি ওনার সাথে হোয়াটসঅ্যাপে টেক্সট হতো, দেন হয়তো কল করা হতো। তো কিন্তু কোনো অ্যান্সার জুয়েল ভাই দেন না, ইউজুয়ালি এটা কখনো হয় নাই। মানে জুয়েল ভাইকে কোনো টেক্সট করলে বা যোগাযোগ করতে চাইলে উনি অ্যাভেলেবেল না থাকলে পরে কল ব্যাক করতেন। তো পরে আমি আশপাশের মানুষজনের কাছে শুনেছি গত কিছুদিন উনি আসলে কারোর সাথে যোগাযোগ করতে চাইতেন না, করতেন না বা কথা বলতেন না। হয়তো শরীরটা খারাপ লাগছিল, মানে উনি জানতেন যে উনি আসলে একদম শেষের দিকে, কারণ ওনার কেমো বন্ধ হয়ে গিয়েছিল, কেমো নেওয়ার মতো অবস্থা ছিলেন না। সো ইট ওয়াজ লাইক যতদিন এভাবে থাকা যায়। আর শাফিন ভাইয়ের সাথে আমার মনে হচ্ছে শাফিন ভাইয়ের গত ফেব্রুয়ারিতে বইমেলায় ওনার একটা বায়োগ্রাফি বের হয় সাজ্জাদ ভাইয়ের লেখা। তো শাফিন ভাইয়ের সাথে আমার এগুলি নিয়ে অনেক কথা হতো গানের বাইরে। আমার মনে আছে আমাদের MCSBর একটা প্রোগ্রামে শাফিন ভাই আমাকে আলাদা ডেকে নিয়ে খুব প্রেইজ করেছিলেন যে তুই বিশ্বর যে বায়োগ্রাফিটা করেছিস খুব ভালো কাজ হয়েছে, ইটস ভেরি গুড। এবং আমার মনে আছে শাফিন ভাই বইটা সহ আলাদা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, মানে খুব ভালো কাজ হচ্ছে, ভেরি ওয়েল ডান। মানে ওনার এই বিষয়টা ছিল। কিন্তু তো মানে বিষয় কি হয়, শাফিন আহমেদ অনেক বড় আর্টিস্ট, কোন বিষয় আমাদের দেশে ইউজুয়ালি আমরা তো দেখি যে একটা রাইভেলারি থাকে, বিষয়টা তা না। শাফিন আহমেদ ওয়াজ লাইক দ্যাট। কুমার বিশ্বজিতের বায়োগ্রাফি লিখেছে জয়, এটা ওনার কাছে খুব ভালো লেগেছে, মনে হয়েছে এরকম কাজ বাংলাদেশে হওয়া উচিত। উনি সেটাকে প্রেস করে ফেসবুকে বইয়ের কভার সহ পোস্ট করেছিলেন। তো শাফিন ভাই আমাকে শাফিন ভাই আমাকে ফোন দিলেন তখন, জয় আমার বায়োগ্রাফি তো রেডি, সাজ্জাদ লিখেছে, এটা মানে মেলায় প্রকাশ পাবে। ভাইয়ের জন্মদিন ছিল 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডেতে। তো ভ্যালেন্টাইন্স ডেতে যেটা হয়, আমার যে প্রকাশনা আছে বইমেলায়, ভাইয়ার ওই বইয়ের একটা প্রকাশন উৎসব ছিল বনানীতে। আমার মনে হচ্ছে ওই 12 বা 13 তারিখ ওনার সাথে আমার লাস্ট ফোনে কথা হয়েছে, যে এরকম না, পরেও কথা হয়েছে, সরি আগে কথা হয়েছে যে তুই আয় আমার লঞ্চ। আমি বললাম ভাই আমি তো আসলে মেলায় থাকবো, ছুটির দিন, মেলায় একটু প্রেশার থাকে। উনি মেলাতে যাওয়ার কথা আবার তার আগে দুপুরে, ওই জ্যাম সব কিছু মিলে উনি আর মেলাতে ওই দিন আসেন নাই। ফলে ওনার সাথে আমার দেখাটা হয় নাই, ওনার ওই বইয়ের লঞ্চিং আমার যাওয়া হয় নাই। পরে বই বের হওয়ার পরে আবার একবার কথা হলো যে বইটা পরে আমাকে জানাস কেমন হলো, বা বইয়ের প্রসেস কি, বইয়ের ডিস্ট্রিবিউশন, মানে এই বিষয়ে, মানে ওনার ওই যে সিরিয়াসনেসটা দেখেন, ওনার বায়োগ্রাফি বের হয়ে গেছে, দ্যাটস ডান। কিন্তু উনি কিন্তু আবার পরে উনি যেহেতু জানেন আমাদের মধ্যে ওই বইয়ের প্রকাশনার বিষয়ে জানে কে, জয় জানে, আমাকে ফোন দিয়ে আমাকে বলতো এই প্রকাশনার পরে এইটা ডিস্ট্রিবিউশন কি হয়, কোথায় পায়, রাইটারের রাইটস কি থাকে, যার মানে এই যে এই বিষয়গুলি নিয়ে কথা হলো। তখন শাফিন ভাইয়ের সাথে আমার কথা হলো, ভাই আমি আপনার একটা গান করতে চাই। বলে এনি টাইম তুই গান করে আমার স্টুডিওতে চলে আয়। এই স্টুডিওতে যাওয়া আর হলো না। আমরা আসলে ঢাকা শহরে কেন যে কি নিয়ে ব্যস্ত সবাই থাকি, মানে এই আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে। মানে আসলে সব জায়গাতে তো কিছু বলারও ভাষা থাকে না। তো শহীদ ভাই, আমি যদ্দূর জানি যে আয়ুব বাচ্চুকে নিয়ে একটা বিশাল বড় একটা কনসার্ট করার আপনার একটা প্ল্যান ছিল, আইকনিক আয়ুব বাচ্চু, এবং সেই মানে কনসার্টের কাজের সাথে সম্ভবত যুক্ত ছিলেন। হ্যাঁ, জুয়েল ভাইয়ের এই পুরো প্রোগ্রামটা করার কথা ছিল। একটু শুনতে চাই সেই বিষয়টা। সাথে যে বাচ্চু ভাইয়ের সঙ্গে জুয়েল ভাইয়ের সঙ্গে একটা একদম আলাদা একটা সম্পর্ক ছিল। আর আমি তো বাচ্চু ভাইয়ের সঙ্গে সম্পর্কটা তো একদম আমার ছোটবেলা থেকে, যেহেতু আমার ফ্যামিলিগত বাচ্চু ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক। তো আমি যখন ঢাকায় ফিরি, তো আমি যেহেতু চিরঙে গান করতাম, আমাদের সেই স্টিলার ব্যান্ড থেকে শুরু করে আমি যখন ঢাকায় চলে আসি, তো ঢাকায় আসার পরে বাচ্চু ভাই ছাড়া তো আমার আসলে কেউ ছিল না তখন। তা আমি আমার সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যার দিকে বাচ্চু ভাইয়ের স্টুডিওতে, অ্যাবি কিচেনে, লাস্টে দিয়ে অ্যাবি কিচেন হয়েছে, তো এই বাচ্চু ভাইয়ের স্টুডিওতে এমন আমি সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চু ভাইয়ের সেই তুমি গানটা কিন্তু যখন করছিল তখনও কিন্তু আমি খুব সামনে ছিলাম, ইতিহাসের সাক্ষী। হ্যাঁ, আমি সামনে ছিলাম। আমাকে প্রথমে শোনাইছে, এই তুই বেটা বসে আছিস, কি করেছিস শোন, মানে চিরঙের ভাষায় বলতো আর কি আমাকে। আমি এটার সাক্ষী, মানে আমার কেমন জানি লেগেছিল। মানে এই গানটা আমি বললাম যে, তখনও বলেছিলাম যে এই গান, এটা কোন ধরনের গান, মানে আমি বলে যাই এটা, এই গানটা কারোর সামনে গাইবি না, এখনো রিলিজ দিনে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সেদিনও কিন্তু জুয়েল ভাই ছিল আমার সঙ্গে। জুয়েল ভাই বললো যে, শহীদ ভাই আপনি তুমি করে বলতো, শহীদ তুমি বসে আছো, আমার না ওই সারাদিন কাজকর্ম করে ওইখানেই পাশে বসে আমি ঘুমিয়ে যেতাম মাঝে মাঝে। তো জুয়েল ভাইয়ের প্রথম পরিচয় হচ্ছে এখানে বাচ্চা ভাইয়ের স্টুডিওতে। তারপরে
লাস্টের পরিচয়টা আমি শেষ করি। সেটা হচ্ছে কি, লাস্ট যেটা আমাদের মিটিং, আমি যেহেতু বাচ্চু ভাই থাকা অবস্থায় আমাদের ছোট ভাই জানে, বাচ্চু ভাই চেয়েছিলেন যে আমাদের একটা চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন হোক, চিটাগং মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন ঢাকা নামে। ওটা আমরা করেছি। তো ওরা সবাই মিলে আমাকে প্রেসিডেন্টও বানিয়েছে। তো বাচ্চু ভাইয়ের যেই আইকনিক গিটারিস্ট প্লেটা ছিল, সেই গিটার প্লেটা নিয়ে আমরা একটা কম্পিটিশন করতাম পুরো বাংলাদেশ ব্যাপী। সেটা ডিজাইনটা করেছিলেন হচ্ছে জুয়েল ভাই। তো আমাদের পুরো অ্যাসোসিয়েশনের সবাই বসে বসে কিন্তু ওনার সঙ্গে আমরা কমপ্লিট করে ফেলে, ডিজাইনটা কমপ্লিট করে একদিন আমাকে প্রেজেন্টেশনও দিয়েছে। কিন্তু তারপরে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান। জুয়েল ভাই আসলে বেসিক্যালি 13 বছর ধরে ক্যান্সারের সাথে উনি লড়ছেন। দীর্ঘদিন ধরে এবং ওনার ক্যান্সারে যেটা হতো ভুগছিলেন। কেমো দেওয়ার পর হয়তো ওটা শিফট করতো, একটা জায়গার হয়তো ঠিক হলো কিন্তু আবার আরেকটা লাম্প হলো, এরকম মানে। এবং উনি খুবই শক্ত মনের মানুষ ছিলেন। এটা জুয়েল ভাই গত 13 বছর যত কাজ করেছেন, বড় বড় ইভেন্ট করেছেন, নিজে কাজ করেছেন, বোঝার কোনো উপায় নাই। কিন্তু উনি কিন্তু একটা পেইন নিয়েই থাকতেন। একটা সময় কিন্তু গত 4-5 বছর উনি যে কাজ করছেন, কথা বলছেন, হাসছেন, ভেতরে ওনার একটা একটা পেইন pain করছে। আছেই। ওই পেইন সহ উনি কাজ করেছেন। আর যে বাচ্চু ভাইকে নিয়ে আমি একটা কথা আমার মনে আছে, জুয়েল ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়েছিলাম বাচ্চু ভাই চলে যাবার পর। ওখানে জুয়েল ভাই বলেছিলেন, আয়ুব বাচ্চু হচ্ছে আমার সঙ্গীতের পিতা। মানে আমি যে শিল্পী জুয়েল, এর জন্ম দিয়েছেন একজন আয়ুব বাচ্চু। মানে বাচ্চু ভাই ভাই ছিলেন, আদর করতেন, কিন্তু উনি ওনাকে সম্মানের জায়গায় রাখতেন ওই জায়গায়, যে উনি আমার সঙ্গীতের পিতা। তো জুয়েল ভাই আসলে, জুয়েল ভাই তখন শরীরটা ভালো লাগছিল না। আমি এখনো জানি পার্থদার, যেহেতু আমাদের সিএম মানে চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশনের ইয়াটা অফিসটাও কিন্তু পার্থদা মানে সোলসের অফিসের সঙ্গে লাগানো। তো ওনাকে আমি, যেহেতু পার্থদা না থাকলে আমরা মিটিংটা কেমনে করব, পার্থদার স্টুডিওতে নিয়ে যাচ্ছি, উনি কিন্তু হাঁটতে পারছেন না। আমি খুব শক্ত করে ধরছিলাম, শহীদ বলে যে আমাকে ধরো না, যদি ধরো আমি আরও অসুস্থ হয়ে যাবো। জুয়েলের মতো ছিলেন। বলে আমাকে ধরলে না শহীদ, কিছু মনে করো না, তুমিও মনে রেখো যখন তুমি অসুস্থ হবা কাউকে ধরতে দিও না, বলে নিজে চেষ্টা করবা, তাইলে থাকতে পারবা। চেষ্টা করেছিলেন। আমি একটা স্মৃতি বলি, আমরা 3 জনই ছিলাম, খুব সম্ভবত আমি জানি না এরপর ওনাদের 2 জনের, মানে এই 5 জন একসাথে, ওটাই শেষ স্মৃতি, আমি মোটামুটি নিশ্চিত। চট্টগ্রামে আমরা জাতীয় সঙ্গীতকের একটা অনুষ্ঠান করতে যাই। জুয়েল ভাই ছিলেন হচ্ছে, যেটা বললাম, আমাদের সিঙ্গার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক। সঙ্গীতক করে উনি মূল কমিটিতে ছিলেন, আমি ওয়ান অফ দ্য মেম্বার। ওইখানে জুয়েল ভাই কিন্তু গান গাইবার মতো অবস্থায় নাই। জুয়েল ভাই একটা গান করতে স্টেজে উঠে 3টা গান করেছিল আমার মনে আছে, কারণ বাপ্পা ভাই বাজাচ্ছিলেন, নকিব ভাইরা ছিলেন, রেনেসার মেম্বার ছিল, আমি তো ছিলাম, শহীদ ভাই গান করে, আমি কিশোর সবাই করেছি। খুব ইন্টারেস্টিংলি ওই দিন শাফিন ভাই আসলে ওই অনুষ্ঠানের জন্য যান নাই, অন্য কাজে গিয়েছে। শাফিন ভাইয়ের অন্য একটা কাজ, উনি চট্টগ্রামে ছিলেন। আচ্ছা, এটা যখন আমরা জানতে পারলাম, তখন শাফিন ভাইকে জানানো হলো, বিশ্বদে মনে ফোন দিল, হ্যাঁ ফোন দিয়ে বলো আমাদের তো এরকম, শাফিন ভাই আমাদের তো এরকম প্রোগ্রাম আছে, আপনি আসলে খুব ভালো লাগবে। শাফিন ভাই ঠিকই বিকালবেলা সময় করে ওই শিল্পকলা চলে আসলেন। সবাই সারপ্রাইজ যে আসলেন, শেষ উনি চলে আসছে। ইউজুয়ালি কিন্তু শাফিন ভাই সম্পর্কে একটা সাধারণ মানুষ মনে করেন যে খুব ধরাছোঁয়ার বাইরে বা সবার থেকে আলাদা। হ্যাঁ, হয়তো উনি একটু ওনার মতো থাকতেন, কিন্তু কমিউনিটি ওয়াইজ উনি কিন্তু খুবই মানে ফ্রেন্ডলি এবং খুবই দায়িত্বশীল মানুষ। এবং রাইট, এই দুজন একসাথে আমার স্টেজে যেটা লাস্ট হয়েছিল ওখানে কি, ছিল। ওনার সাথে প্রথম দেখাতে ভাবছিলাম যে এত বড় একজন ব্যক্তি, কিংবদন্তি শিল্পী, তার সাথে আমি বসে কাজ করব, কথা বলবো, ভয় হাত পা কাঁপছে। পরে যখন ক্যামেরা অন হলো, পরে দেখলাম পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেল। কারণ শাফিন ভাইকে দেখতে যতটা মুডি লাগতো বা একটু মানে অন্যরকম, তিনি খুবই জলি মাইন্ডেড এবং খুবই হেল্পফুল একজন পার্সন ছিলেন। আমি যে এখন মনে হলো ওই সিদ্দিত আলটিমেটলি আমরা সবাই ছিলাম, রাইট? কিশোর ছিল, কিশোর কি বলবে একটু কোনো মেমোরি? আমার এই তো মেমোরিটা রিক্রিয়েট করে দিল জয় ভাই, যে চিটাগাং এ আমরা সেই শিল্পকলা একাডেমি, হুট করে মনে পড়লো না, আমাদের জাতীয় সঙ্গীত সম্মেলন ছিল সঙ্গীতজ্ঞের। আসলে এই গল্পগুলো শাফিন ভাইয়ের ব্যাপারে, শাফিন ভাইয়ের লাস্ট যেটা ছিল হচ্ছে কি, আমরা বাচ্চু ভাইকে নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনটা প্রতি বছর একটা প্রোগ্রাম করি, মৃত্যু দিবস। বাংলাদেশের সমস্ত মিউজিশিয়ানদেরকে আমরা এখানে দাওয়াত করি, সবাই আসে, মেজবান খাওয়ানো হয়, এটা প্রতি বছর করি। তো শাফিন ভাই যখন আসছিল আমাকে বলে, শহীদ এদিকে আসো। আমি জি জি ভাইয়া, আমি বললাম, বলে যে আমরাও তো চলে যাব, এটা কন্টিনিউ রেখো। গত বছর লাস্ট অ্যাপ্রিশিয়েটিং, তুমি মনে সঙ্গে সামনে মনে তুমি ছিলে, শাফিন ভাই ছিলেন গত বছর, অ্যাপ্রিশিয়েটিং ইউ। হ্যাঁ, আসলে এই মানে বলছিলাম যে এই গল্পগুলো শুরু হলে শেষ হবার এখন আমাদেরকেই করতে হচ্ছে ওনাদের জন্য। হ্যাঁ, এটাই আর কি। তো
এই দুজন শিল্পীর সম্পর্কে বলতে গেলেও আসলে শেষ নেই, জানার ক্ষেত্রেও শেষ নেই, গল্পগুলোও শেষ হবার না, কিন্তু আমার সময় শেষ হয়ে গিয়েছে। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনটা শেষ করতে চাই দুই শিল্পীর স্মরণেই একটা গানের সাথে, প্লিজ। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে।